আমরা আজকে বলবো হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। আমরা বলেন যে আমাদের কি হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট আছে কিনা? আছে স্যার। কোথায়? কর্ণফুলী কাপ্তাই। এটা ক্যাপাসিটি কত? নামটা কে বলেন? নামটা কনফিউশন আগে কথা বলছিলাম তো, মানে পাওয়ার প্ল্যান্টের নামটা কি? কর্ণফুলী হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। কাপ্তাই না, কর্ণফুলী পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা শুরু করি, ঠিক আছে? দেখেন আমাদের নামটা যদি খেয়াল করি, আমাদের কি হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট, তার মানে হাইড্রো মানে কি আমাদের বলুন তো? পানি স্যার, পানি ওয়াটার, তাই তো? জি স্যার। আর ওয়াটারটাকে আমরা কি কনভার্ট করব কিসে? ইলেকট্রিক্যাল পাওয়ার। হুম। যেখানে আমাদের ওয়াটারের পটাশিয়াম এনার্জিটাকে কিসে কনভার্ট করব আমরা? ইলেকট্রিক্যাল পাওয়ারের এনার্জিতে কনভার্ট করব, সেটাই কি আমাদের ওই যে হাইড্রোলিক হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট, তাই তো? ন্যাচারাল মানে হলো কি আমাদের হাইড্রো ওয়াটার, হ্যাঁ, তারপর মেকানিক্যাল, তারপর ইলেকট্রিক্যাল। এই ওয়েট করেন, এই একটু ওয়েট করেন, সবাইকে একটু করতে দেন, ঠিক আছে? স্যার এই যে আমি লিখছি। লেখছি বলবো তো, তাহলে সিকোয়েন্সিয়ালি আসে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি আসলে যে কি আসলে কি হলো? আচ্ছা, যে এনার্জি কনভার্সন আসলে কয় ধাপে হয় সেটা আসলে আমরা পড়বো আসলে। যে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টে কোন এনার্জি থেকে কোন এনার্জি আমরা প্রথমে হয়। দেখেন হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টের আমাদের ইনিশিয়াল এনার্জিটা হলো আমাদের পটেনশিয়াল এনার্জি, মানে পানির বিভব শক্তি, যেটা মানে পানিটা একটা হাইটে থাকে তখন একটা পটেনশিয়াল এনার্জি থাকে, সেটাকে আমরা প্রথম কিসে রূপান্তর করব? কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তিতে। তাহলে প্রথম রূপান্তরটা হবে কিসে? পানির বিভব শক্তি থেকে গতিশক্তিতে, ঠিক আছে? এরপরে ধাপটা হবে আমাদের মেকানিক্যাল, কাইনেটিক এনার্জি থেকে আমরা কনভার্ট করব কিসে? মেকানিক্যাল এনার্জিতে। দেন ফাইনালি মেকানিক্যাল এনার্জি থেকে আমরা কিসে? ইলেকট্রিক্যাল। এর একটু কয়েকটা ধাপ হয়, চারটা স্টেজ ধরে পটেনশিয়াল, কাইনেটিক এনার্জি, তারপর মেকানিক্যাল এনার্জি, তারপর ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে? আর মূলত আমাদের যে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট গুলো এটা একটু হিলি এরিয়াতে হয়, মানে পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে, ঠিক আছে? কারণ এখানে আসলে ড্যাম তৈরি করা সহজ। আরে ছবি লাগবে, লাইট তো পাবেই। স্যার স্লাইড নাই না, স্লাইড নিয়ে নিন। লাইট দিব, আপনি বসেন, আচ্ছা। ঠিক আছে? আমরা এখন দেখবো আসলে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট কি হবে থাকে। আমাদের হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টের মূল জিনিসটা কি? পানি। পানি লাগে, মূল রিসোর্সটাই আমাদের পানি। তো সেইটাকে আমাদের সঞ্চয় করার জন্য বা রিজার্ভ করার জন্য আমাদের একটা ড্যাম তৈরি করতে হবে, ঠিক আছে? যাতে আমরা ড্যাম তৈরি করে পানির প্রবাহটাকে বাধা দিতে পারি, যেন আমরা আমাদের মতো কন্ট্রোল করে পানি সঞ্চয় করতে পারি, ঠিক আছে? তো আমাদের মেইনলি থাকে হলো একটা রিজার্ভার, ঠিক আছে? যেটা আসলে ড্যাম দিয়েই করা হয়, এখানে পানি সঞ্চয় করা হয়, ঠিক আছে? আর দেখেন এরপরে থাকে আমাদের ধরেন বাল্ব হাউস, যেখান থেকে আসলে এই পানির ফ্লোটা কন্ট্রোল করা হয়, ঠিক আছে? এরপর আমাদের এখানে পাওয়ার হাউস, যেখানে আসলে ওই টারবাইনটা ঘুরে, ঠিক আছে? আর ফাইনালি যেই পানিটা থাকে সেটা আমাদের রিভারে এক্সট্রা যে অতিরিক্ত পানি চলে যায়, ঠিক আছে? মানে এইটা হলো মূল স্কেলিং ডায়াগ্রাম। এখন আমরা প্রত্যেকটার কাজ জানবো, যা একটা একটা করে, ঠিক আছে? কোনটার কি কাজ। আচ্ছা, তাহলে আমরা যদি বলতে পারি কম্পোনেন্টস অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কি? হাইড্রোলিক স্ট্রাকচার, ওয়াটার টারবাইন এন্ড ইলেকট্রিক ইকুইপমেন্ট, ঠিক আছে? এখন দেখেন মূল ফার্স্ট ইকুইপমেন্টটা কি আমাদের ড্যাম, ঠিক আছে? ড্যাম কি করবে? বেরিয়ে স্টোরেজ পানি স্টোরেজ করবে এবং পানির আসলে ওই হাইটটা ক্রিয়েট করবে, ঠিক আছে? ইট ইজ গোইং টু। আচ্ছা, এরপর ওয়াটার রিজার্ভার কেন প্রয়োজন আমাদের বলেন তো? অতিরিক্ত পানিটা ওটা না, শীতকাল আসলো, শীতকালে কি হবে? পানিটা স্টোরেজ করে পানি কমে যাবে না? জি স্যার।
বর্ষাকালে কি পানি বেড়ে যাবে না? ঠিক আছে, যাতে শীতকালেও আমরা পানি ধরে রাখতে পারি, বা শীতকালে যদি আমরা প্রপার পানিটা পাই আমাদের যতটুকু প্রয়োজন, সেটার জন্য আমাদের কি প্রয়োজন? রিজার্ভার। ঠিক আছে, এরপরে কি আমাদের স্পিলওয়েজ। ঠিক আছে, আচ্ছা এটা পরে আসতেছি। আপনি এটা ধরেন, যদি স্পিলওয়েজটা এখানে আপনি প্রেসার চ্যানেলটা দেখেন। ঠিক আছে, প্রেসার চ্যানেলটা দিয়ে কি করা হয়? এই রিজার্ভার থেকে আমাদের ভালো হাউসে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এই ভালো হাউস থেকে আসলে আমাদের পানি কন্ট্রোলটাই করা হয়, কন্ট্রোল করা হয়। ঠিক আছে, বাল্বটা কন্ট্রোল করে এখানে কন্ট্রোল করা হয়। ঠিক আছে, এখন এই বাল্ব হাউস থেকে আমাদের টারবাইন বলতো। ঠিক আছে, যেইটা দিয়ে নেওয়া হয় পাইপটা দিয়ে, এটা হলো ফ্যান স্ট্রোক। ঠিক আছে, ফ্যান স্ট্রোক। এন্ড দেন যদি বলি আমরা নরমালি, এরপরে এখানে যেহেতু দেখেন একটা হাইট আছে না আমাদের, হাইট তো আছে, তার মানে এই যখন এটা পানিটা এটার মধ্যে দিয়ে ফ্যান স্ট্রোক দিয়ে এখানে টারবাইনে আসবে, তখন আসলে কি হবে? পানিটা জিরো শক্তি থেকে প্রতিশক্তি রূপান্তরিত হবে। ওই পানিগুলো কি সেই টারবাইনের ব্লেডে আমাদের কি করবে? হিট করবে, টারবাইনটা ঘোরা শুরু করবে। এখন টারবাইনের সাথে আমাদের আবার কি লাগানো থাকবে? অল্টারনেটর বা জেনারেটর যেটাই বলেন। ঠিক আছে, টারবাইন ঘুরতেছে মানে অল্টারনেটরের সেটটা ঘুরতেছে। ঠিক আছে, তখন কি হবে? ইলেকট্রিসিটি জেনারেটর প্রোডাক্ট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এখানে একটা সার্চ ট্যাঙ্ক নামে একটা জিনিস আছে। ঠিক আছে, সার্চ ট্যাঙ্ক আপনাদের কিন্তু প্রত্যেকটা এই যে ইকুইপমেন্টগুলোর কাজ করতে হবে। ঠিক আছে, সার্চ ট্যাঙ্ক আসলে কি হয়? ধরেন আমাদের যে আমরা অল্টারনেটর ইউজ করতেছি, এখানে আমাদের লোডটা ধরেন কমে গেছে, তাহলে কি করতে হবে? আমাদের পানির স্পিড কমাই করতে হবে। ঠিক আছে, ইনক্রিজ করতে হবে। এখন যদি আমরা স্পিড কমাই দিই, এখানে যে বাল্বটা আছে ওটা দিয়ে তো কন্ট্রোল করবো, ওটা যদি আমরা হঠাৎ করে অফ করে দিই, তখন কি হবে বলেন তো? পানি উল্টা দিকে প্রবাহ শুরু করবে না? উল্টা দিকে যখন প্রবাহ শুরু করবে, তখন কি হবে? যদি হিউজ ধরনের পানি থাকে, এটা কি হয়ে যেতে পারে? পাইপটা কি হইতে পারে? বাস্ট হয়ে যেতে পারে। এই কারণে ওই অতিরিক্ত পানিটা যাতে আমরা এই যে এক্সট্রা পানিটা থাকে, পানি প্রেসারটা থাকে, ওই পানিটা যাতে আমরা সার্চ ট্যাঙ্কে ওই সময়ের জন্য ধরে রাখতে পারি। মানে আমাদের যাতে এই টেন্সটাকে এক্সট্রা কি ক্রিয়েট না করে, প্রেসার ক্রিয়েট না করে। বুঝতে পারছেন? আবার ধরুন যখন আমাদের কি হয়েছে, যখন আমাদের ধরুন লোড বেড়ে গেছে এসে অল্টারনেটর, তখন কি করতে হবে? পানি ফ্লো বাড়াতে হবে। তখন কি করবো? তখন এই যে সার্চ ট্যাঙ্কে যে পানিটা ছিল এক্সট্রা রেখে দিলাম আমরা, ওইটা আমরা আবার ইউজ করে দেবো। ঠিক আছে, ইউজ করতে পারবো। তাহলে সার্চ ট্যাঙ্কের কাজটা বুঝতে গেছে? স্যার আমার গ্যাস জেনারেটর কোন সময় আছে স্যার? হ্যাঁ, গ্যাস জেনারেটর সাস্টেন আছে, বড় বড় জেনারেটর। আচ্ছা, 1 মেগা 2 মেগা। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা আপনি আমার কেউ একজন আইসা আমরা ব্যাখ্যা করেন না, সোজা হিসাব। ঠিক আছে, একজন না, শুধু কয়েকজন করবে, খুবই সিম্পল। আসুন সামনে আসেন, আসবেন আপনি, আসেন আপনি আসেন দেখা করেন। আমি যা যা বললাম ভিতরে ওই কাজগুলোর কথা লেখা আছে। ঠিক আছে, করবেন আপনারা। হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টের তিনটা কম্পোনেন্ট মেইন কম্পোনেন্ট। হ্যাঁ, হাইড্রোলিক স্ট্রাকচার, ওয়াটার টারবাইন এন্ড ইলেকট্রিসিটি ইকুইপমেন্ট। তাহলে এই যে ইকুইপমেন্ট এর মধ্যে চিত্র বলো, চিত্র বলো। হ্যাঁ, চিত্র বলো। আচ্ছা, রিজার্ভার, এই যে রিজার্ভারে মানে এই ড্যামটা দেওয়া হয় কেন? যে আমরা এই যে প্রতি বছর যাতে করে আমার এই প্ল্যান্টটাকে রানিং করতে পারি, এই জন্য এটাকে আমার এই ড্যাম টাইপের এবং বেশি করে পানি রিজার্ভ রাখা হয়। হ্যাঁ, এবং যখন বর্ষাকালে তো বৃষ্টি হয় না বা কোনো পানি আসে না, তখন আমরা ওই মানে শীতকালে হ্যাঁ শীতকালে তখন তো বৃষ্টি হয় না, তখন আমরা কি করি? রিজার্ভার সৃষ্টি করে যাতে করে এই সিজনটা বা এই সিজনে আমরা প্রপারলি এই আমার পাওয়ার প্ল্যান্টটাকে রান করতে পারি, এই জন্য এটাকে এই করে রাখা হয়। পরবর্তী ড্যামটা বললাম, তার প্রেসার চ্যানেল। স্যার তাহলে এখানে ড্যামটা কি মূলত একটা গেটের মতো কাজ করতেছে? এটা তো একটা ভেরিয়ার ঠিক আছে, ভেরিয়ার দিয়ে আপনি তো আটকে রাখতেছেন, আটকেই রাখা। আর এটা হচ্ছে ভালভ দিয়ে ভালভের মাধ্যমে কন্ট্রোল করতেছে।
হ্যাঁ এটা তো এটা বেরিয়ে রাখুনি এখান দিয়ে আপনার সলিড কি করে রাখা এই পানিটা যাতে করে একটা এলাকায় খাইতে পারে বন্যা হলো না হ্যাঁ সেই বন্যা হলে তোমার কি হলো সুইমের মতো হ্যাঁ সুইচ গেটের মতো ইয়েস ইয়েস কিছুদিন আগে তো বন্যা হলো তখন কি হলো ড্যামটা খুলে দিয়েছে বলে কি হলো পানিগুলো কি হয়ে গেছে আর ওদিকে রয়ে গেছে কিন্তু আসতে পারে না এদিকে আর কোনো হতে পারে না এই ড্যামটার জন্য আর প্রেসার চ্যানেল যখন এই যে আমার থাকে আমি এই বাল্বগুলো অফ থাকে অফ করে রাখা হয় কোন সময় যখন আমার প্ল্যানটা আমি চালাবো না তখন হ্যাঁ যদি আমি এইটাকে বাল্বটাকে যদি ওপেন রাখি তখন এইগুলো চলো না কিন্তু এটা প্রেসারে দেখা গেছে আমার এই যে আমার পেন স্টক আছে বাল্ব আছে বা আমার যে চ্যানেল দিয়ে আসবে ওইটা ফেটে যেতে পারে বা যে কোনো সময় একটা ডিস্টার্ব হয়ে যেতে পারে এই জন্য আমরা এটাকে বাল্ব রেখে দিই এবং এই প্রেসারটা কন্ট্রোল করার জন্য যখন আমরা রান করি তখন এটা আমাদের পরিমাণ মতো যে পরিমাণ আমার বিদ্যুৎ উৎপন্ন হবে সেই অনুযায়ী আমার বাল্ব চ্যানেলটা দিয়ে আসতে পারে সেই অনুযায়ী আমরা বাল্বটা অতটুকু আমরা ওপেন করি ওপেন করার পরে এখানে একটা টারবাইন আছে যে টারবাইন ঘুরিয়ে পাখা ঘুরিয়ে ওই বিদ্যুৎটাকে কি করে প্রোডাক্ট বানায় প্রোডাক্ট করে তখন ওইখান থেকে যায় জেনারেটরে যায় জেনারেটর থেকে সেই পাওয়ার প্রোডাকশন হওয়ার পরে ওভার ট্রান্সমিশন লাইনে চলে যায় এই ম্যাক্স স্যার তা পেনস্টো এইটার কাজ কি সাস্টেনের কাজটা কি ও সাস্টেইনকে সাস্টেইনের পানি যখন এটা অতিরিক্ত পানি হয় তখন এই সাস্টেইনকে যখন নিয়ে যাবে আর যখন কমে যায় তখন ওইটা কেবল ওটা বাড়ি এই হয় অটো স্যার এটা অটো থাকে স্যার এটা অটো থাকে হ্যাঁ যাতে করে এটা কমবে তখন সেই অটো এখান থেকে আবার আসে স্যার এখানে সার্চ ট্যাঙ্কে পানিটা কি বাই মোটরে পাঠানো হচ্ছে নাকি না সাস্টেইন কখন কাজ করবে বলুন তো যখন এই পেনস্টোকে পানিগুলো বেড়ে গেছে ঠিক আছে হ্যাঁ স্যার এই যে যখন পানি এখানে আসবে না তখন এই শ্বাসটাকে যে পানিটা ভর্তি থাকবে ওইটা সে তার চাহিদা মতো সে ওইটা কি করবে মানে পাঠাবে পানি যখন বেশি হয়ে যায় তো সারটা টিপতে না ওইটা অটো একটু কমবে তো না ওই চেম্বারটার কি চেম্বারের মতো এরকম রেলিং ওই যে রিজার্ভার আছে না স্যার ওরকম তো চেম্বারের মতো না আর আগতে ট্যাঙ্কি সিস্টেম এই রিজার্ভারের মতো কি ওটা এরকম ওইটা হ্যাঁ এটা রিজার্ভ করে এক কাইন্ড অফ মানে ধরুন আপনার একটা সেকেন্ডারি রিজার্ভার করতে পারেন এটা অনেক বড় এরিয়া নিয়ে বুঝছে এটা কি ছোট মতো এখানে তো দেখা যায় এটা বড় এরিয়া নিয়ে এটা তো অনেক গ্রান্ড ড্যামগুলো নষ্ট হয়ে গেছে এই ড্যামের জন্য অনেক ড্যামের একটা ইজ আছে বন্যা ইফেক্টিভ আছে এটা পড়ো একটু পরে রিজার্ভার টেস্ট করব জি স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাদের কিন্তু এই যে এইগুলো করতে হবে এই প্রত্যেকটা ইকুইপমেন্টের কি কি কাজ ঠিক আছে লেখা আছে আমি জাস্ট মুখে বলে দিচ্ছি আপনারা পড়লে বুঝতে পারবেন ঠিক আছে এখন আমরা এখন পড়বো অ্যাডভান্টেজ ঠিক আছে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট কি অ্যাডভান্টেজ আছে আর তার আগে বলো হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট কি বেসলোড না পিক লোড কোশ্চেনটা আবার হ্যাঁ হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টটা কিন্তু দুই ভাগে ভাগ করা যায় কারণ বেসলোড পাওয়ার প্ল্যান্ট আর পিক লোড পাওয়ার প্ল্যান্ট এটা পানি তো স্যার পিক লোড স্যার ঠিক আছে পিক লোড এটা বেসলোড এটাকে পিক লোড হিসেবে ইউজ করা যাবে ঠিক আছে ইউজ করা যাবে কিন্তু এটা বেসলোড হিসেবে করা হবে এখন নরমাল বেস লোড পিক লোড কিভাবে বুঝবেন অত জটিল করা দরকার নেই দেখেন যেই পাওয়ার প্ল্যান্টগুলো খুব ইনস্ট্যান্ট অন অফ করা যায় সেগুলো আমাদের পিক লোড মানে যখন আমাদের ওটা সারাদিন ওটা রান করে না যখন আমাদের সার্টেন অ্যামাউন্ট একটা আমাদের প্রয়োজন পড়বে ওদের রুটিন করে দেওয়া থাকে যে আমাদের এই দিন আমাদের এত মেগাওয়াট প্রয়োজন তো তোমরা এতটা থেকে এত মেগাওয়াট রান করবা পাওয়ার প্ল্যান্ট রান করবা ঠিক আছে আর বেড লোডগুলো তো সবসময় সবসময় রান করবে ঠিক আছে তাহলে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট কি সব করা সম্ভব বলেন না কেন সম্ভব ইনস্ট্যান্ট অন অফ করা সম্ভব না এটা করে চলবে সম্ভব ঠিক আছে এটাকে পিক লোড হিসেবে ইউজ করা সম্ভব ঠিক আছে আচ্ছা তাহলে বলেন আমাদের অ্যাডভান্টেজ কি দেখেন এটাতে আমাদের কোনো ফুয়েল লাগতেছে না স্যার আগে দিয়ে বললাম গ্যাস টারবাইনের কি লাগবে ওয়াটার ঠিক আছে এখানে আমাদের কোনো ফুয়েল লাগতেছে না শুধুমাত্র ওয়াটারটাই আমাদের ফুয়েলের মধ্যে কাজ শুধু ওয়াটারে এনার্জিটাকে কি করতেছি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ঠিক আছে আর এটা হলো নিট এন্ড ক্লিন এখানে দেখেন আগে কোনো গ্যাস টেস্ট বের হচ্ছে না বা কোনো এক্সহস্ট গ্যাস নাই ঠিক আছে পরিবেশ দূষণ নেই স্যার পরিবেশ দূষণ নেই ঠিক আছে আর এটার রানিং চার্জটা কম ঠিক আছে এটা অপারেট করার জন্য যে চার্জটা প্রয়োজন এটা রানিং চার্জটা কম আর এটা তুলনামূলক অন্যান্য পাওয়ার প্ল্যান্টের তুলনায় ধরেন কনস্ট্রাকশনটাও সিম্পল ঠিক আছে আর কি এটা বললাম যে এটা নট
লং স্টার্টিং টাইম, ঠিক আছে, মানে এটা স্টার্ট নিতে খুব বেশি টাইম নেয় না, ইনস্ট্যান্ট এটাই করা যাবে আর কি অন্যান্য পাওয়ার প্ল্যান্টের তুলনায়। ইট ইজ রোবাস্ট এন্ড হ্যাজ এ লঙ্গার লাইফ, মানে অন্যান্য পাওয়ার প্ল্যান্টের তুলনায় এইটা বেশি, এই পাওয়ার প্ল্যান্টগুলো বেশি লঞ্জিভিটি বেশি, ঠিক আছে। আচ্ছা, আর এছাড়াও হলো যেহেতু আমরা ড্যাম তৈরি করতেছি, সেই ড্যামটা কাজে লাগে আমরা বিভিন্ন ধরনের ইরিগেশন বা ফ্লাড কন্ট্রোলের জন্য, যেমন ধরেন আমরা বন্যা হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা ড্যামটা করে দিব, ঠিক আছে, ক্লোজ করে দিব, বা ড্যামটা আমরা ওই করে ছেড়ে দিব যাতে ওভারফ্লো না হয়ে যায়। এবং আগেরবার আমাদের যেটা কুমিল্লা বা কি হলো ফেনীতে হঠাৎ করে দেওয়ার কারণে কি হইলো আমাদের, হ্যাঁ, কিন্তু এটা যদি ধরেন ধীরে ধীরে করতো বন্যা হয়তো ঠিক আছে, কিন্তু এরকম disaster অবস্থা, ঠিক আছে। তো এই বন্যা কন্ট্রোল বা ইরিগেশন করার জন্য আমরা এই ড্যামটা কি করতে পারি, কাজে লাগানো সম্ভব, ঠিক আছে। আর এটার জন্য ধরেন অন্যান্য পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য যেরকম এক্সপার্ট লোকজন প্রয়োজন, তুলনামূলক এটাতে এক্সপার্ট লোকজন তুলনামূলক কম লাগবে, ঠিক আছে, মানে যেহেতু এটার মানে মেকানিজম একটু সিম্পল, তুলনামূলক সিম্পল, ঠিক আছে। যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালাইতে কিন্তু অনেক এক্সপার্ট লোক লাগে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজ কি কি? হাই ক্যাপিটাল কস্ট, ঠিক আছে, মানে এটা যখন আপনি তৈরি করবেন তখন কস্ট একটু বেশি যাবে, কিন্তু রানিং কস্টটা কম। আর এটার জন্য দেখেন যেহেতু আমাদের এখানে মেইন ফুয়েলটা কি আমাদের ওয়াটার, তাহলে আপনার নিশ্চিত করতে হবে যে আমরা সারা বছর আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাই, ঠিক আছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ ওয়েদার কন্ডিশন ভেরি করতে পারে না, যেটা শীতকালে আমরা পানি কম পাবো, বেশি করবো। তখন অন্যান্য পাওয়ার প্ল্যান্টে কি হয়, আপনার ফুয়েল যখনই দিবেন ফুয়েল থাকবে আপনার, ফুয়েল দিয়ে আপনি করবেন, ওয়েদার উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু এখানে কিন্তু ওয়েদার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর যেহেতু বললাম যে এটা রান করতে আমাদের স্কিল পারসন খুব বেশি প্রয়োজন নাই তুলনামূলক অন্য প্ল্যান্টের তুলনায়, কিন্তু এটা তৈরি করার জন্য আবার স্কিল পারসনের প্রয়োজন, ঠিক আছে। হ্যাঁ, আর আরেকটা সমস্যা হলো এটার হাই কস্ট অফ ট্রান্সমিশন লাইন, যেহেতু এটা পাহাড়ি অঞ্চল হয়ে থাকে, ঠিক আছে, সেখানে ট্রান্সমিশন লাইন তৈরি করা বা সেখান থেকে ট্রান্সমিট করে নিয়ে আসা, বা ওটা তো একটা লোকাল এরিয়া থেকে অনেক দূরে থাকে, তাই তো। বা আমাদের ধরেন আমাদের কি হবে, ধরেন আমাদের যে বিভিন্ন ধরনের ফুয়েল ওখানে নিয়ে যাবো বা বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে যাবো ওখানে আমরা, তখন তৈরি করার সময় তখন কি হবে, অনেক কস্ট বেশি হবে, ঠিক আছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, সিম্পল আপনারা করলে বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা ছিল তো এই তো সাইট সিলেকশন কি করছে ওটা, আচ্ছা সাইট সিলেকশন, যে আমরা যখন একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করবো, এটা মানে হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট তৈরি করবো, তখন আমরা যে ধরুন আমরা ঢাকা শহরে তো বলতে পারবো না যে হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট তৈরি করবো, তো আমাদের এরকম জায়গা সিলেক্ট করতে হবে, কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে সিলেক্ট করতে হবে যে আমরা কোন জায়গাতে আমরা পানি থাকতে হবে। হ্যাঁ, আমরা করলে আমরা ভালো হবে আমাদের জন্য। যেমন ধরেন কি হলো যে পদ্মা সেতু হলো, পদ্মা সেতু তো অন্য ধরেন যেখানে নদী ছোট আছে বা আছে প্রশস্ত কম, সেখান থেকে নিলেই পারতো। অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক অ্যাসেসমেন্ট করেই ওই রুটটা ঠিক করা ঠিক করতে হবে। কমিউনিকেশনটা কমিউনিকেশন প্লাস ধরেন আপনার কোথায় স্রোতের পরিমাণ কম বেশি আছে, এরকম বিভিন্ন ধরেন এরকম হতে পারে কি অলরেডি আশেপাশে অনেক জায়গায় কি হয়েছে রাস্তা করা আছে, যেমন আপনি এরকম নিয়ে গেছেন যে রাস্তা করা নাই, আপনি নতুন করে রাস্তা করতে হবে, যেটা আপনার আলটিমেট কস্ট বাড়াই দিবে, ঠিক আছে। আবার এরকম নিয়ে গেছে যেটা মনে করেন একসাথে চট করে দিতে পারে, তো এরকম অনেক কিছু ক্যালকুলেশন করেই এই সাইটটা সিলেকশন করা হয়েছে, ঠিক আছে। তো এরকম যখন আমরা পাওয়ার প্ল্যান্ট তৈরি করবো, ঠিক আছে, হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের কিছু সাইট সিলেকশন ক্রাইটেরিয়া থাকতে হবে দরকার, ঠিক আছে। এলিজিবিলিটি অফ ওয়াটার, তো আমরা এরকম জায়গায় ধরেন মরুভূমিতে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারবো না, পারবো না স্যার। তা এরকম জায়গায় সিলেক্ট করতে হবে যেখানে আমরা अवेलेबल ওয়াটার পাবো, তার মানে এটা রিভার, ধরুন যেখানে রিভার আছে, ঠিক আছে, রিভারের কাছে জায়গায় করতে হবে আমাদের, ঠিক আছে। স্টোরেজ অফ ওয়াটার, ধরেন আমরা মূলত পানিকে স্টোর করে রাখতে হবে, তো সেখানে যে আমরা ড্যাম তৈরি করব, ঠিক আছে, ওই ড্যামটা যেন সহজ তৈরি করতে পারি, ঠিক আছে। যেমন ধরেন হিলি এরিয়াতে বলে কি হয়, দুদিকে পাহাড় থাকে, শুধু একটা সাইড কি করলেই হচ্ছে, মোটামুটি ব্লক করলে হচ্ছে, কিন্তু আপনি যদি আপনি নরমালিটি করতে চান কি করে হবে, হ্যাঁ, অনেক ধরনের ঝামেলা আছে, ঠিক আছে। এই হলো ঘটনা। কস্ট এন্ড টাইপ অফ ল্যান্ড, এখন আপনি ধরেন এরকম একটা কি করছেন, জায়গা সিলেক্ট করছেন যেটা ল্যান্ড কস্ট অনেক বেশি, ঠিক আছে, সেগুলো এক্সিট করলে তো হবে না, তো এটা মাথায় রাখতে হবে আপনার, ল্যান্ড কস্ট যেন কম থাকে। আর আরেকটা জিনিস রাখতে হবে, ধরেন আপনি এরকম একটা জায়গা ঠিক করছেন যেটার ভূমিটা অত বেশি স্ট্রং না, আপনার ইকুইপমেন্ট আপনি ভারী ইকুইপমেন্ট ইউজ করবেন ওখানে,
ওটা বার নিতে পারবে না, ওটা মাথায় রাখতে হবে, ওটা মাথায় রাখতে হবে। যাতে আমরা কি করি, বাড়ি তৈরি করে কি সয়েল টেস্ট করি না, সয়েল টেস্ট করতে হয়। তো ওরকমই ধরেন আমাদের যে এরকম জায়গা সিলেক্ট করতে হবে যেই জায়গাটা কি আমাদের সুইটেবল, ওই ইকুইপমেন্টগুলোর ভার বা স্ট্রেংথটা নিতে পারবে, ঠিক আছে। আর ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, এখন আমরা যখন এরকম একটা প্রত্যন্ত জায়গায় করলাম, দেখেন আমাদের ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি নাই। আমরা যখন এই পার্টটা তৈরি করব, ঠিক আছে, তখন তো বিভিন্ন যন্ত্রপাতি আমাদের নিয়ে যেতে হবে। বাট ধরেন অলরেডি কোনো একটা জায়গায় আছে, সেখানে আমরা ট্রেন ফ্যাসিলিটি আছে বা রাস্তাঘাট আছে অলরেডি করা, তখন আমাদের নিয়ে যাওয়ার সুবিধা। নাহলে কি করতে হবে, আবার সবগুলো করে তারপরে কি করতে হবে, তাহলে এটা কি হবে, কস্ট বাড়াই দিবে না। তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি আছে কিনা ওই জায়গাগুলোতে, ঠিক আছে। তাহলে কি কি বললাম বলেন, সাইট সিলেকশনের জন্য কি কি মাথায় রাখতে হবে? अवेलेबल वाटर अवेलेबल কিনা, স্টোরেজ, ঠিক আছে। স্টোরেজ কোনো ড্যাম সহজ তৈরি করে যাবে কিনা, নাকি ড্যাম তৈরি করতে আমাদের অনেক হ্যাজার্ড ফেস করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। তারপর ধরেন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, আমাদের হ্যাঁ ওই ল্যান্ডের কস্ট কিরকম আছে, তারপর ধরেন আমাদের ওই ল্যান্ডটা আমাদের স্ট্রেন দিতে পারবে কিনা, ঠিক আছে। আর ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি আছে কিনা আমাদের, ঠিক আছে। এই সব জিনিসগুলোই কি করতে হবে, মাথায় রাখতে হবে যখন আপনারা সাইট সিলেকশন করবেন। ধরুন আপনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি এরকম জায়গা খুঁজে বের করবেন যে আপনি হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য আপনার দায়িত্ব দেওয়া হয়, তখন কি করবেন, এইসব জিনিস মাথায় রাখতে হবে ক্যালকুলেশন, ঠিক আছে। এটাও সাইট সিলেকশন। তাহলে দেখেন আপনাদের একটু পরে ম্যাথ করাবো একটা আপনাদের, ঠিক আছে। এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম বলেন, হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্টের অ্যারেঞ্জমেন্ট স্ট্রাকচার, এটা পরে কি আসতে পারে, ঠিক আছে। তারপর কি শিখলাম, অ্যাডভান্টেজ, আমরা সবগুলো পাওয়ার প্ল্যান্টে এই তিনটা কমন জিনিস শিখবেন। অ্যাডভান্টেজ শিখবেন, তারপর হলো আপনার অ্যারেঞ্জমেন্টটা শিখবেন, ঠিক আছে। অ্যারেঞ্জমেন্টের প্রত্যেকটা ইসের কাজ আছে, এরকম হইতে পারে আপনার পুরোটা না দিয়ে বলা হলো যে আপনি এইটুকু শুধু কাজটা বলেন, এই অংশের কি কাজ, ঠিক আছে। তখন মনে রাখতে হবে, মেনশন করতে হবে। আর আরটা কি বললাম আমরা, সাইট সিলেকশন। আচ্ছা এটা কি গ্রহণ করছিল, আচ্ছা ঠিক আছে, সাইট সিলেকশন করুন, ঠিক আছে। এটাও করবেন আপনারা। আসল মেইন কম্পোনেন্ট গুলো, যে মেইন কম্পোনেন্ট। আর এখন আমরা একটা ম্যাথ করব, ঠিক আছে। আমরা একটা ম্যাথ করব, আর আপনাদের যদি পরে হয় তাহলে আসলে হয়তো ম্যাথ দিয়ে দিব আমরা, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট করার জন্য বা ই করার জন্য। আচ্ছা এটাকে আমি কি জিনিস পড়ে ধরেন আপনার কাছে 10 তলায় একটা কিছু ইয়ে আছে, ঠিক আছে। আপনি ধরেন 10 তলায় একটা বল তুললেন, নিয়ে গেলেন, ঠিক আছে। তাহলে এইটার ধরেন হাইটটা হলো h, ঠিক আছে, হাইট h। তো এই বলের আপনার ভর ধরেন m আছে, তাই তো। এখন বলের কি করে, আমাদের একটা গ্র্যাভিটি কাজ করবে, গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটি কাজ করবে, এটার অ্যাক্সেলারেশন রেট কত g, তাই তো। তাহলে এখন যখন আমরা নিচ তলা থেকে ধরো 10 তলায় উপরে উঠেছি, ঠিক আছে, বা 10 তলায় যখন অলরেডি বলটা আছে আমাদের কাছে, তখন এটার মধ্যে কতটুকু পটেনশিয়াল এনার্জি জমা হয়েছে, সেটা হলো m g h, ঠিক আছে। ধরেন 10 তলার উপরে আমার কাছে একটা m ভরের বল আছে, বা m ভরের কিছু একটা আছে, ঠিক আছে, যেটা গ্রাউন্ড থেকে উচ্চতা কত, হাইট কত, h, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমাদের কতটুকু কি হয়েছে, এনার্জি স্টোর হয়েছে ওইটা m g h, ঠিক আছে। ভর, এটা হলো ভর, ঠিক আছে। এটা হলো হাইট, উচ্চতা যেটা, আর এটা তো হলো অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। তো ধরেন আমার কাছে পানি আছে, এত উচ্চতায় পানি আছে, ঠিক আছে। তার মানে পানির মধ্যে কি এই পরিমাণ কি এনার্জি স্টোর আছে, তো এমটা কি হবে, পানির ভর, কতটুকু পানি আছে, পানির ভর। এখন এইচটা কি হবে, কতটুকু উচ্চতায় আছে, আর জিটা কি, যেটা তো আমাদের মিটার, এটা ধরতে পারেন, একটু বলেন, ঠিক আছে, পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের কি লাগবে, mgh। এখন আমাকে বলেন, ধরেন আপনার কাছে রিজার্ভার, আপনি তো পানি রাখছেন, ঠিক আছে। এখন এই পানির ভরটা কি ব্যবহার করবেন,
আপনি কি যে মাপে মনে করেন যে ওয়েট বেশি যে মাপতে পারবেন এত পানির ওয়েট কি হবে ডেনসিটি জায়গা হ্যাঁ কি হবে বলেন পানির ডেনসিটি জানতে হবে পানির ডেনসিটি আমরা জানি কত বলুন তো 1000 কেজি পার মিটার কেজি পার মিটার কিউব তার মানে ধরুন আমাদের একটা মিটার কি একটা বক্স আছে ধরুন আমার কাছে ঠিক আছে এই বক্সটার ধরেন আমাদের এটা 1 মিটার 1 মিটার 1 মিটার ঠিক আছে আয়তন রাইশো হ্যাঁ আয়তন ডাইশো করছে তো এই 1 মিটার কিউবে আমরা কতটুকু পানি রাখতে পারবো 1000 ঠিক আছে মানে যে এই পুরোটা পানি তার মানে বোঝায় যে আমাদের ধর 1 ঘনমিটার পানির কত ঘনত্ব কত মানে কি ওজন কত 1000 কেজি 1000 কেজি ঠিক আছে মানে 1 মিটার কিউব যদি আমরা একটা কোনো ঘনবস্তু দ্বারা পানি দ্বারা পূর্ণ করি ওটার ওজন কত হবে 1000 কেজি এটা কিন্তু ভেরি করবে কারণ পানি দ্বারা অন্য কিছু কিন্তু অন্য রকম হবে ঠিক আছে স্যার ওটা তো ওয়েট হবে আর কি হ্যাঁ হ্যাঁ ওটার উপর নির্ভর করে। তাহলে আমরা ধরেন m সমান কি লিখতে পারি ঘনত্ব রো আচ্ছা আর ঘনত্ব কেজি এটা বলো আপনারা যে বললেন যে কেজি পার মিটার কিউব তাই তো তার মানে বোঝা যাচ্ছে কেজি কি দ্বারা ভাগ করছে বলেন তো মিটার কিউব দ্বারা ভাগ করছে আয়তন দ্বারা ভাগ করছে আয়তন তো তাহলে এটাই তো এটা কি রো না মানে ঘনত্ব না তো ঘনত্ব সমান কি কেজি মানে কি ভর আর মিটার কিউব মানে কি আয়তন ঠিক আছে ভলিউম বলেন যেটা যদি বলেন তাহলে রো সমান কি m বাই v তাই তো তাহলে উল্টো যদি বলি আমরা ধরেন ভলিউমটা জানি ধরেন এটা আমরা ভলিউমটা জানি হ্যাঁ ঠিক আছে আর এটা তো আমাদের ফিক্স ধরেন এই রোটা তো ফিক্স ঠিক স্যার তাহলে আমরা এই হ্যাঁ কিন্তু বড় পানি আছে বের করতে পারবো না জি স্যার বের করতে পারবো না অবশ্যই হ্যাঁ আমরা এইভাবে আসলে বের করব ঠিক আছে আচ্ছা তো এখন দেখেন একটা জিনিস করা হয়েছে এখানে এইচ কিউ রো যে এখানে এখন লেখা হয়েছে ওটা নিয়ে মাথা কামাবেন না এটা বুঝে না প্রথম তো বলতাম কি এম জি এইচ এটা তো বলছিলাম এম কি যেমন কি লেখা যায় রো বি আর জি তো আছে তাই তো আর এইচ তো এইচ এই স্যার ঠিক আছে বড় হাতের জন্য এইচ লেখা আর এখানে কি লেখা আছে বলেন তো এইচ কিউ রো জি পার্থক্য কোথায় হলো বলেন তো এইচ আছে রো আছে জি আছে কিউ নেই কিউ নাই তাই না এটা তো ফলো হ্যাঁ কিন্তু এখানে কি এখানে আমরা কি লিখছি ভি লিখছি হ্যাঁ বিরে তো কিউ দিয়ে ভিতরে দিব না এখানে একটা কাহিনী আছে। এখানে দেখেন কিউ এর একক হলো মিটার কিউব পার সেকেন্ড ঠিক আছে মানে হলো প্রতি সেকেন্ডে আচ্ছা এই সূত্রটা আমরা রাখবেন না এই সূত্রটা আপনি কথা খাবেন না আমরা পরের সূত্র দিয়ে ইজিলি করতে পারবো ঠিক আছে আচ্ছা তো দেখেন এই কোশ্চেনটা কি বলছে এই ম্যাথটা সবাই করবে হাইড্রো 50 generating station is supplied from a reservoir of capacity এত মিটার কিউব ঠিক আছে and head of 200 মিটার 200 মিটার মানে হাইটটা দেওয়া আছে 200 মিটার ঠিক আছে find the total energy available in kilowatt hour if the overall efficiency is 75% আচ্ছা এফিসিয়েন্সি জিনিস কি এটাকে বলি আপনাদের তো দেখেন মানে দক্ষতা ক্ষমতা কি দেখেন কয়টা জিনিস দেওয়া আছে আমাদের রিজার্ভারের ক্যাপাসিটি দেওয়া আছে দেখেন একটা দেখেন মিটার কিউব তার মানে এটা কি আছে ভলিউম দেওয়া আছে তাই তো আর হেড অফ 200 মিটারস মানে এইচ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে ঠিক আছে এখন বলছে যে এনার্জিটা কিলোওয়াট আওয়ারে প্রকাশ করতে আর এফিসিয়েন্সি দেওয়া আছে 75% এফিসিয়েন্সি কি বা দক্ষতা কি বলেন ওই মেশিং এর কার্যক্ষমতা কার্যক্ষমতা এটা কাকে বলে ইঞ্জিন ওয়ার্কিং কি বলে ওয়ার্কিং বাই সময় কত কোন একক সময় না। যতটুকু না 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 ওটা তো পাওয়ার ওটা বলতেছে দেখেন এফিসিয়েন্সি বলতে বোঝায় আপনি কতটুকু আউটপুট পাইছেন
আর কতটুকু ইনপুট দিচ্ছে Input, yes, ইনপুটের yes, কত yes. পার্সেন্ট আউটপুট আউটপুট Yes. ইনপুট দিলে সেই পরিমাণ তো আউটপুট পাবেন না না। কিছু তো লস হবে লস হবে না জি স্যার। তাহলে যার এফিসিয়েন্সি বেশি তার কি কম লস কম লস কম ধরুন যদি 100% পাইতাম 100% এফিসিয়েন্সি তাহলে যা ইনপুট দিত সেই পরিমাণে কি আউটপুট পাইতাম কোনো লসই নেই লসই নাই Loss নেই। ঠিক আছে তাহলে এখানে 75% এফিসিয়েন্সি বলতে কি বোঝানো হয়েছে মানে ওখানে যে আমরা ইনপুট যা দিব তার 25% লস হয়ে যাবে আর 75% কি হবে আউটপুট পাওয়া যাবে আউটপুট পাওয়া যাবে। বুঝতে পারছেন এটা আচ্ছা তাহলে দেখেন কি কি দেওয়া আছে বলেন তো আমাকে ক্যাপাসিটি মিটার কিউব দেওয়া আছে তাই তো কিউব মিটার দেওয়া আছে তার মানে কি দেওয়া আছে বলেন তো ভলিউম দেওয়া আছে ভলিউম দেওয়া আছে না জি স্যার। কত দেওয়া আছে 5 into 10^6 মিটার কিউব দেওয়া আছে তাই তো আর এর মানে এইচ এর মান কত দেওয়া আছে 200 মিটার তাই তো আয়নের মধ্যে আছে আর কিছু দেওয়া নাই আর এফিসিয়েন্সি দেওয়া আছে তাই তো কি বের করতে বলছে আমাদের পাওয়ার কত এনার্জি কত তাই তো দেখেন কি বললাম যে আমাদের যে ওয়াটার এনার্জিটা আছে সেটা কিসে কনভার্ট হবে হ্যাঁ ইলেকট্রিক এনার্জি ধরেন আমরা তো কয়েকটা ধাপ বললাম না দেখেন প্রথম কি হবে প্রথম হলো পটেনশিয়াল এনার্জি তাই তো তারপর কি কাইনেটিক তাই তো তারপর কি মেকানিক্যাল মেকানিক্যাল তারপরে স্যার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তাই তো এই চারটা ধাপ হচ্ছে তার মানে দেখেন এখানে কিছু লস হতে পারে এই কনভার্সনের সময় এই কনভার্সনের সময় লস হতে পারে কিছু লস হতে পারে এই কনভার্সনে কি হতে পারে লস হতে পারে মানে প্রতি ক্ষেত্রে ওদিকে লস হতে পারে ঠিক আছে তাহলে আমাদের ইনপুট হলো এইটা আউটপুট কোনটা এইটা তাই তো জি। কিন্তু এই দেখেন বিভিন্ন লস আছে না প্রত্যেক ধাপে তো লস আছে লস আছে। ওভারঅল সবগুলো মিলে 75% ইফিসিয়েন্সি আছে আপনাদের পুরো সিস্টেমের মধ্যে 25% লস যায় এই লসটা এখানেও হয় কিছু এখানেও হয় কিছু এখানেও ধরুন হয় কিছু ঠিক আছে তারপরে আমার দরকার এই এনার্জিটা কতটুকু আছে সেটা জানা সেটা জানলে আর যদি ইফিসিয়েন্সি জানি তার মানে আমরা এই এনার্জিটা পেয়ে যাব তাই তো তাহলে এই এনার্জিটা কত পটেনশিয়াল এনার্জি কত বললাম mgh যেটা বললাম না mgh এখন m এর মান কিভাবে বের করতে আগে একটু বললাম না m এর মান তো সবসময় কত পারবো না কি রো v তাই তো আর g তো জানি আমাদের gh এখন রো এর মান কত রো এর মান কত মনে তো 1000 কেজি পার মিটার কিউব তাই তো আর g এর মান কত আছে বলো তো 9.81 5 into 10 to the power 5 into 10 to the power 6 তাই তো 5 into 10 to the power 6 দেওয়া আছে তাই তো আর g এর মান কত 9.8 তাই তো h এর মান কত আছে 2200 200 তাহলে ডেল কত আসে যেটা বলে খুবই ইজি হয় কত আসে 9.8 into 10 to the power 9.8 12. into 10 to the power 12. 12 10 to the power 12 তাই তো হ্যাঁ। ঠিক আছে এরকম আছে সবার এটা কি জুল নাকি অন্য কিছু এটা কি বের করলাম কত আসছে 13 না 12 কি 13 একজন বলে 12 একজন 13 ভালো করে করেন আমাদের ক্যালকুলেটর তো আচ্ছা দেখ কিউ 9 12 আছে 12 আছে 12 9.8 হবে না এটা 9.8 দিয়ে করে ঠিক আছে 81 করলেও আপনার খুব রেজাল্ট খুব বেশি ভেরিয়েশন আসবে না
এটা হচ্ছে 9.8 দ্বারাই হয়, আর রিজন টু রিজন 8.1 8.2 এরকম ভেরি করে, ঠিক আছে? আপনি 8 দিয়ে করেন, ঠিক আছে? তাহলে এটা কি পাইলাম বলেন তো, কারণ কি পাইলাম? যে পানির যে পটেনশিয়াল ছিল সেটা পাইছি, সেটা কি আমার কাছে চাইছে? চাইছে কি বলেন তো? ইলেকট্রিক্যাল এনার্জি। আমরা ওয়াটটা পাইছি কোনটা? পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? কিন্তু এনার্জিটা পাইছি, এনার্জি কি জুল, ঠিক আছে? তাহলে এখন দেখেন এটা লিখে রাখেন, কত পাইলাম তো? 9.8 * 10⁻12। আচ্ছা, আমি ধাপে ধাপে করে দেখাই দিচ্ছি একদম। এটা কি পাইছি? পাওয়ার না এনার্জি? জুল, জুল, জুল কি জায়গা? এনার্জি না পাওয়ার? এনার্জি ভালো করে বলেন, কোন কিছু জায়গা? জুল কি জায়গা? কাজের ওয়ার্কিং কাজের একক আছে। সেটা হলো এনার্জি একক বা কাজের একক, ঠিক আছে? এটা কিন্তু এখন পাওয়ার পাইনি আমরা। না, পাওয়ার একক কি? ওয়াট ওয়াট, কিলোওয়াট ঠিক আছে? কিলোওয়াট, কিলোওয়াট হতে পারে, ওয়াট হতে পারে, মেগাওয়াট, তাই তো? দেখেন, আর জুল কিন্তু এটা সমান, এই যে দেখেন ওয়াট সমান কি বলেন তো? এনার্জি বাই পাওয়ার সমান কি? W/T না, তাই তো? তার মানে এই যে জুল যেটা, এটা তো জুল, এটা সেকেন্ড, এটা কি ওয়াট? তাহলে জুল সমান কি বলেন তো? জুল আর্গুন করেন, ওয়াট সেকেন্ড। জুলের তো বলেন কি ওয়াট সেকেন্ড, হ্যাঁ তাই তো? তাহলে আমরা কিসে পাইছি? জুল পাইছি মানে কি? ওয়াট সেকেন্ড পাইছি, তাই তো? আপনার কাছে চাইছি কি বলেন তো? তাইছে পাওয়ার কি কোলা করে চাইছে বলেন তো? কিলো ওয়াট আওয়ার চাইছে, কিলোওয়াট আওয়ার আওয়ার চাইছে। আপনি পাইছেন কি? তাহলে ওয়াটটাকে কিসে কনভার্ট করতে হবে? কিলো ওয়াটে কনভার্ট করতে হবে। আপনি তো পাইছেন ওয়াট সেকেন্ড, হ্যাঁ নিচে করতে হবে কিলো ওয়াট আওয়ারে। তাহলে ওয়াটটাকে কিসে কনভার্ট করতে হবে? কিলো ওয়াটে, আর সেকেন্ডে কিসে কনভার্ট করতে হবে? আওয়ার আওয়ারে, তাই তো? তাহলে যার যাদের পাইছেন 9 কত বলেন? 12। 12 এটা যদি 1000 ভাগ করি তাহলে সেটা কি চলে যাবে? কিলো ওয়াটে চলে যাবে। জি স্যার। আর সেকেন্ডে ভাগ কি করব? 1 ঘন্টা কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে এটা কি কিলো ওয়াট আওয়ারে চলে যাবে না? আমরা পাইছিলাম ওয়াট সেকেন্ডে। জি স্যার। যখন 1000 আর 3600 ভাগ করছি তখন কি চলে গেছে? ওয়াটস কিলো ওয়াট আওয়ার। আওয়ার এটা কি বুঝছেন? জি স্যার। না বুঝতে বলেন। না ঠিক আছে স্যার। আমরা যারা পাইতাম সেটা পাইতাম জুলে। জুল মানে হলো ওয়াট সেকেন্ড। কিন্তু এর নিতে কিসে? আপনারা চাইছেন রেজাল্ট কি চাইছে বলেন তো? কিলো ওয়াট দেখেন, কোশ্চেন দেখেন। কিলো ওয়াট আওয়ার চাইছে। ওই তো ওয়াট থেকে আমরা যখন কিলোওয়াট আনবো তখন 1000 দিয়ে 1000 ভাগ করব। আর যখন সেকেন্ড থেকে আমরা আওয়ার আনবো তখন আমি 3600 1 ঘন্টা কত সেকেন্ড? 36 সেকেন্ড 3600 সেকেন্ড। হ্যাঁ তাহলে 3600 ভাগ করতে হবে। জি স্যার। ঠিক আছে, 1 ঘন্টার জন্য। ঠিক আছে? এখন এটা কি কিসের পাওয়ার পাইছি বলেন তো? এখন কিন্তু আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারে গেছি আমরা এখনো। এখন পর্যন্ত পানির পাওয়ারই আছে, পাওয়ার এনার্জি দিয়ে আছে, তাই না? জি জি। তাহলে আমাদের পি আউট সমান কি বলেন তো? সরি, এফিসিয়েন্সি সমান কি? পি আউট বাই পি। আমরা যা পাইছিলাম বিভাগ, এটা কি পাইছিলাম? পি ইনটা পাইছি, মানে এটাই তো কনভার্ট হবে পি আউটে। তাহলে পি ইন কত পাইছি বলেন তো? 9.8 ইনটু 10⁻12, নিচে ছিল 1000 3600 আর ছিল 3600, তাই তো? বের করে মান বের করে, আমি একদম ধাপে ধাপে দেখা যাচ্ছে। মান বের করে আপনারা পড়াশোনা একবারে করে কিন্তু বুঝে নেন আর কি কিভাবে থেকে চলে আসছে। কিসে বলেন? ভিজিটে বলেন 2.7, হ্যাঁ 27 তারপর 5টা 5টা 2 27 ঠিক আছে, 5টা 2 দশমিক 3 হ্যাঁ 5 2 3 4 5 দশমিক কত? 3 আচ্ছা 1 2 3 4 5 6 2.7 2 2 2 into 10⁻6 এরকমই তো আসার কথা। আপনারা বলেন, আমি তো আর ক্যালকুলেটর ইউজ করি না, আপনারা বলতে পারবেন। ব্র্যাকেট হলো মান বের করে
9.8 into 24 by 4 ভাগ করে দিন। তিনটা পাঁচটা চলে গেল। পাঁচটা যদি স্যার থাকবে এমনিতে সাতটা থাকবে। এরকম থাকার কথা দেখেন নাম যেগুলো আমার কাছে একটা ক্যালকুলেটর লাগবে কিন্তু সাড়ে এত সুবিধা করে দিতে হ্যাঁ এটাই এটা ঠিক আছে। ঠিক আছে তাহলে এটা কি পাইলাম বলেন তো ইনপুট পাওয়ার পাইছি তাই না স্যার তাই তো আমার লাগবে কি আউটপুট পাওয়ার মানে যেটা ইলেকট্রিক্যাল কনভার্ট হয়েছে তাহলে পি আউট সমান কি হবে বলেন তো স্যার এটা ইনটু ইনটু লিখে হবে efficiency। efficiency, স্যার। পিন কত পেলাম বলেন তো 2.72 into 10 to the power 6 তাই তো স্যার। আর এফিসিয়েন্সি কত পেলাম 75% 75%, স্যার। মানে এটা এটা 0.7 0.75 দেখা যায় জি স্যার। যদি আমরা পার্সেন্টে উঠাই দিই জি তাহলে এটা মান বের করেন তাহলে হয়ে যাবে এটা বারবার সমস্যা হচ্ছে এরকমই আসবে বের করে তারপরে 2.24 into 10 to the power 6. 2 পয়েন্ট কত 04. আচ্ছা 2.04 into 10 to the power 6 দেখেন হচ্ছে না বুঝতে পারছেন স্যার। এটাকে নিচে এমজি যেটা ছিল এটা কি ছিল পানির এনার্জিটা ছিল সেটা ঠিক আছে এনার্জি বের করছে আর পরে কি করছে বল 36 আর 1000 কি করছে এই ঝুলটাকে ওয়াট সেকেন্ডে কি নিয়েছে কিলোওয়াট আওয়ারে নিয়েছে কিলোওয়াট আওয়ার নিয়েছে। আর ওই যে লাস্টে দেখেন আমরা একটা এন অপারেন্ট এটা গুণ করলাম না জি স্যার। ওটা একবারে করে দিয়েছে প্রথমে একসাথে ঠিক আছে আমি ধাপে ধাপে দেখাইছি আর কি আপনাকে। বুঝতে পারছেন আমার দিয়ে ভালোই স্যার। সুন্দর ম্যাথে কোনো কারণ সমস্যা আছে স্যার এটা 2.7 এটা কিভাবে নিয়ে আসছেন স্যার এটা এটা দিয়ে মানে দেখেন পয়েন্ট বলছিল এখানে ছিল না কয় করে আগাইছে বলুন তো 1 2 3 4 5 6 এখানে এসে ডট দিছি না হ্যাঁ এখানে 20% করে দিছি আপনার যে সমস্যা এগিয়ে রাখেন সমস্যা নেই ক্যালকুলেটরে বসে 6 বার আগাই দিছি মানে 20% এটাকে গুণ করে দেখলে এটাই পাবেন এরকম পাবেন হ্যাঁ যদিও আরো কিছু থাকবে একটু বাদ দিয়ে দিছে 3 বার বন্ধ রাখছে 10 মিনিট পরে 3 4 বার বন্ধ রাখছে ঠিক আছে ম্যাথ ক্লিয়ার এরকম একটা ম্যাথ থাকবে মনে করেন আপনাদের একটা এরকম সিম্পল ম্যাথ দিব আপনারা তো ডাইরেক্ট মেরে দিবে হ্যাঁ বুঝি নাই বলছে স্যার ডাইরেক্ট মারিয়ে দেবে স্যার। কেন মাইকে মেনে আসবে ডাইরেক্ট। আর সেটা করেন আপনি ঠিক আছে আপনি এইভাবে করেন এটা তো তার আমরা আগের সেমিস্টারেই করছি আগে সেমিস্টার করছেন এটা যখন ইয়াতে উইনার করে না দিতে আমাকে বললো স্যার বললো যে আগে সাবমিট তো আর এত এই ছিল না হেরেছিল সোজা হবে। আরে সেম ছিল সোজা। এটা তো সুবিধা আপনার জন্য আগে সেমিস্টার করে গেছেন এই সেমিস্টার করতেছেন ঠিক আছে তাহলে এরকম ম্যাথ থাকবে আর কি ঠিক আছে তাহলে আজকে আমরা মনে করেন যে এখানেই সমাপ্ত করতেছি শেষ আর একটু পারবেন আচ্ছা ভিডিওটা অফ করে দেন এই ওখানে অফ করে দেন